স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম। সবাই ভালো আছো? জি আসসালামু স্যার, আপনি আলাইকুম কেমন স্যার। আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম। ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সবাই আশা করি যে সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস। তো তোমাদের যে টেক্সট বইটা আছে, ইংলিশ ফর টুডে বইটা যেটা আছে, বইটা একটু সামনে রাখো। এছাড়া আমি ওই যে আমার পিডিএফ ফাইল থেকে স্ক্রিন শেয়ার করে অবশ্যই যে ইংলিশ যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তোমাদেরকে দেখাবো, সেখান থেকেও দেখতে পারবে। আর অর্থগুলো লেখার জন্য আমি আগে বলেছি যে ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে ইংরেজি ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং শেখানো। তো সেই জন্য আমাদের এখানে ওই ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থগুলো মানে বইতে অথবা খাতায় শব্দের অর্থগুলো অবশ্যই লিখতে হবে। এবং যে লেসনটা পড়াচ্ছি ওই লেসনটা অবশ্যই যে অর্থগুলো বলবো ক্লাস শেষে শব্দের অর্থগুলো একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবে। তো এখানে দেখা যাচ্ছে সবাই সুন্দর করে নাম লিখেছো। আমি একটু পার্টিসিপেন্ট লিস্টে যেহেতু ক্লাসটা ইতিমধ্যে রেকর্ড বাটন অন করে দিয়েছি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এটা পরবর্তীতে তোমাদের ফেসবুক গ্রুপে আমি ভিডিও লিংক দিয়ে দেবো। সেই ভিডিও লিংক থেকেও তুমি ক্লাসটা বারবার দেখবে, রিভিশন করবে। যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা রেকর্ডেড অবস্থায় থাকবে। সেই রেকর্ডেড ক্লাসটা তুমি সেই ভিডিও তোমাদের ফেসবুক গ্রুপে ভিডিও লিংকের মাধ্যমে তুমি ক্লাসটা বারবার দেখতে পারবে, রিভিশন করতে পারবে। তো এখানে সরি তো এখানে দেখা যাচ্ছে প্রায় আমি সহ প্রায় 32 জন উপস্থিত আছে। তো এখানে আহ, তোমরা যারা ক্লাস করছো অবশ্যই এইচপিটা একটু বলে দিই, পরে এইচপির কথা ভুলে যেতে পারি। সেটা হলো এইচপি কিন্তু গত ক্লাসে এইচপি ছিল ই লার্নিং প্যারাগ্রাফ ছিল। ই লার্নিং প্যারাগ্রাফটা মুখস্থ করে তোমাদের এইচপি লেখার কথা ছিল। হ্যাঁ, লিখেছো, বাসায় লিখেছো সবাই? ই লার্নিং প্যারাগ্রাফটা মুখস্থ করে আমি বাসায় লিখতে বলেছিলাম, লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। বুঝতে পারছো যে সপ্তাহে মাত্র একটা দিচ্ছি। তো সপ্তাহে একটাও যদি তোমার মানে মুখস্থ না হয় বা পড়া না হয় তাহলে তো আসলে তোমার লেখাপড়া হবে না। কারণ আগে যেখানে কিন্তু আমাদের সপ্তাহে কিন্তু 3টা করে মনে করো ফার্স্ট পেপার ক্লাস ছিল। সে 3টা ফার্স্ট পেপার ক্লাসে মনে করো 3টা রাইটিং পার্ট, সেটা প্যারাগ্রাফ হতে পারে, লেটার হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে, সেটা কিন্তু পড়া দেওয়া হতো। আর এখন যেহেতু সপ্তাহে 2টা ক্লাস, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার ক্লাস, বুঝতেই পারছো যে ক্লাসগুলোর গুরুত্ব বা ইম্পর্টেন্স কত বেশি আর কি। তো এরপরে দেখতে পাচ্ছি তোমাদের সিলেবাসে লেখা আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ। অর্থাৎ হেরিটেজ শব্দের অর্থ হলো ঐতিহ্য, আর সাইট মানে হলো স্থান। অর্থাৎ বিশ্ব ঐতিহ্যগত যে স্থানগুলো আছে বাংলাদেশে, যেগুলো ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক, সেই জায়গাগুলোর উপরে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। তো তোমাদের যে মডেল কোশ্চেন বই আছে সেই মডেল কোশ্চেন বইয়ে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ, আমি আবারও বলছি, তোমাদের এই সিলেবাসের প্যারাগ্রাফের 2 নম্বর, এই 2 নম্বর প্যারাগ্রাফটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। মুখস্থ করে তুমি খাতায় লিখবে। খাতায় লিখে যদি তুমি যে খাতায় লিখেছো তার প্রমাণ হিসেবে মোবাইলের ছবি তুলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দেবে। সেই মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দেবে। তাই এটা প্রমাণ থাকলো যে তুমি এইচপি করেছো, প্রমাণ আছে যে তুমি এইচপি মুখস্থ করেছো, মুখস্থ করে তুমি খাতায় লিখেছো। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ, আবারও বলছি, এটা তোমার প্যারাগ্রাফ, তোমার এইচপি থাকবে। ওই মডেল কোশ্চেন বই থেকে প্যারাগ্রাফটা মুখস্থ করবে, মুখস্থ করে খাতায় লিখবে। খাতায় লিখে মোবাইলে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিয়ে দেবে। হ্যাঁ, সবাই এইচপিটা কি বুঝতে পেরেছো? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন বাংলাদেশ, এইচপিটা বোঝা গেল কিনা? হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছো তাবাসসুম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে তোমরা যথেষ্ট ভালো, তোমাদের আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম বেশ ভালো হচ্ছে। ক্লাসটা যেহেতু রেকর্ডেড হচ্ছে, একটা সুন্দর ক্লাস আসসালামু আলাইকুম স্যার। ভালো ক্লাস আমি প্রিন্সিপাল স্যার, সিআই বা স্যাটের সামনে উপস্থাপন করতে চাই। তো সেক্ষেত্রে তোমাদেরও কথাবার্তা ভালো হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো এখন একটা বিষয় মনে রাখবে যে তোমরা শাপলা 4 ঠিক আছে, কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মানে এগিয়ে যেতে হবে বা অ্যাডভান্স হতে হবে।
তো সেক্ষেত্রে আমরা শাপলা 4 হতে পারি, কিন্তু আমাদের লেখাপড়া কাজকর্ম সিরিয়াসলি করে আমাদের টার্গেট থাকবে যে আমরা টপ 10, টপ 20, টপ 30, অর্থাৎ প্রথম 10 জন, 20 জন, 30 জনের মধ্যে যেন আমাদের রোলটা চলে আসে বা রেজাল্টটা চলে আসে, সেই টার্গেট নিয়ে আমাদের সিরিয়াসলি লেখাপড়া করতে হবে। তাহলেই দেখবে যে প্রতিটা সাবজেক্টে তোমার সিরিয়াসনেস বেড়েছে এবং তুমি সামনে আগানোর চেষ্টা করছো বা আরো ভালো করার চেষ্টা করছো। আচ্ছা, আমি আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাই ইংলিশ ফর টুডে বইটা সামনে রাখো। গত ক্লাসে আমাদের ইউনিট 6, ইউনিট নাম্বার 6 এর মানে ইউনিট 6 চলছে, সেকেন্ড মিড সেমিস্টার। তো ইউনিট 6 এর আমরা লেসন 1 যেটা নেপালের উপরে ছিল, সেখানে প্রথম 3টা প্যারা আলোচনা করেছিলাম। আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করেছি আমি, পিডিএফ ফাইল থেকে দেখাচ্ছি ইংলিশ টেক্সট বইটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এখানে এটা হচ্ছে ইউনিট 6 লেসন নাম্বার 2। আমি আগে বলেছি তোমাদের মডেল কোশ্চেন বইয়ে তো সবই দেওয়া আছে, বাংলা অর্থ সহ সবই দেওয়া আছে। আমি শুধু জাস্ট তোমাকে মানে একটা প্যাসেজের সাধারণত প্রথম 3টা বা 4টা প্যারা থাকে, যেটা আমাদের পরীক্ষাতে সবসময় আসে। একটা প্যাসেজ যখন পরীক্ষাতে আসে, প্রথম এত বড় প্যাসেজ তো আর আসে না, তো প্রথম 3টা 4টা বা 5টা প্যারা থাকে। তো সেই প্যারাগুলো কিন্তু গুরুত্ব অনেক বেশি, কারণ ওটা দিয়ে কিন্তু আমাদের মডেল কোশ্চেনের প্যাসেজ তৈরি হয়, একটা মডেল কোশ্চেনের প্যাসেজ তৈরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো লেসনটাই পড়তে হবে। যেহেতু মডেল কোশ্চেন বই আছে, তোমার বাসায় বাংলা অর্থ সহ দেখবে, কিন্তু এই লেসনের প্রথম 3টা 4টা প্যারা এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্যারাগুলো দিয়ে কিন্তু মানে মডেল কোশ্চেন বা প্যাসেজ তৈরি হয়। তো এখানে দেখো, আমাদের লেসন 1-এ আমরা ইউনিট 6 লেসন 1-এ আমরা নেপাল সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এখানে লেখা আছে, এটা ইউনিট 6 এর লেসন নাম্বার 2, এখানে লেখা আছে শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন। পার্ল অর্থটা লিখে রাখো, পার্ল শব্দের অর্থ হচ্ছে মুক্তা। মণি বা মুক্তাকে বলে হচ্ছে পার্ল। অর্থটা তুমি তোমার বইতেও লিখতে পারো, অথবা তোমার যে খাতা আছে খাতাতেও লিখতে পারো। শব্দটা লিখে, পার্ল শব্দটা লিখে সমান সমান চিহ্ন দিবে, মানে ইকুয়াল চিহ্ন বা সমান সমান চিহ্ন দিবে, চিহ্ন দিয়ে তুমি অর্থটা লিখবে। আর ক্লাস শেষে এই শব্দের অর্থগুলোই একদম মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবে, অর্থাৎ জিজ্ঞেস করা মাত্র যেন 1 সেকেন্ডে উত্তর দিতে পারে। হ্যাঁ, তা পার্ল শব্দের অর্থ হচ্ছে মণি বা মুক্তা। আর অফ দ্য ইন্ডিয়ান ওশান শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। সি শব্দের অর্থ হচ্ছে সাগর, আর ওশান শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। অর্থাৎ ভারতীয় যে মহাসাগর আছে, সেই ভারতীয় মহাসাগরের একটা মুক্তার মতো একটা দেশ হলো শ্রীলঙ্কা। আচ্ছা, অর্থ লিখতেছো সবাই? আমি যে অর্থ বলছি, অর্থগুলো লিখতেছো? জি হ্যাঁ স্যার। অর্থগুলো লিখছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, দুজন নতুন জয়েন করছে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি। এখানে লেখা আছে, anyone visiting শ্রীলঙ্কা may often hear the word আয়ুবন। আয়ুবন এটা একটা মানে তাদের স্থানীয় ভাষা। বলছে যে যে কেউ যারা শ্রীলঙ্কায় ভ্রমণ করছে, তারা এই শব্দটা শ্রীলঙ্কায় গেলেই তারা এই শব্দটা শুনতে পায়, যে সেটা হচ্ছে আয়ুবন। This word means may you have the gift of long life. এই শব্দটার অর্থ হচ্ছে তুমি একটি দীর্ঘ জীবনের একটা উপহার গ্রহণ করো, বা দীর্ঘ জীবনের একটা উপহার তুমি পাও। অর্থাৎ তোমাকে দীর্ঘ আয়ু বা দীর্ঘ জীবন পাওয়ার জন্য একটা আশীর্বাদ তারা করে। যারা শ্রীলঙ্কান, তারা সেখানে গেলে তারা এই আশীর্বাদ বা এই দোয়াটা তারা করে। It is with this traditional greeting that everyone is welcome to Sri Lanka. ট্রেডিশনাল অর্থটা লিখতে হবে, ট্রেডিশনাল মানে হলো ঐতিহ্যবাহী। ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী। আমি কিন্তু বারবার অর্থগুলো বলছি যে তুমি তোমার শব্দের অর্থগুলো তুমি তোমার খাতায় লেখো। খাতায় লিখলে তো বললাম যে ট্রেডিশনাল শব্দটা লিখতে হবে, ইকুয়াল চিহ্ন সমান সমান চিহ্ন দিতে হবে, দিয়ে তারপরে তুমি অর্থটা লেখো। ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত, ট্রেডিশনাল। আর গ্রিটিং শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। আবারও বলছি, গ্রিটিং শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। তাহলে ঐতিহ্যবাহী একটা অভিবাদন বা গ্রিটিং, তারা এই যে এই শব্দটা আয়ুবন বলে
এই গ্রিটিং বা অভিবাদন বলে তোমাকে তারা শ্রীলঙ্কায় তারা স্বাগত জানায়। এই যে ওয়েলকাম শব্দের অর্থ সাধারণ শব্দ, ওয়েলকাম মানে হচ্ছে স্বাগত, স্বাগত জানানো। শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ, এখানে বলা হচ্ছে যে সেরেনদ্বীপ, সিলন, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, এটসেট্রা। ভেরিয়াসলি অর্থটা লিখতে পারো। ভেরিয়াসলি শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ভাবে। আবারও বলছি, ভেরিয়াসলি শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন ভাবে। তো শ্রীলঙ্কাকে বিভিন্ন ভাবে নামকরণ করা হয়েছে বা বিভিন্ন ভাবে এটা পরিচিত। কেউ সেরেনদ্বীপ বলছে, কেউ সিলন বলছে, কেউ টিয়ার ড্রপ বলছে, কেউ বলছে পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, যেটাকে এই টাইটেল হিসাবেও, এই লেসনের টাইটেল হিসাবেও ব্যবহার করা হয়েছে। বিভিন্ন নামে শ্রীলঙ্কা দেশটাকে লোকজন বলছে বা বিভিন্ন ভাবে দেশটা বিভিন্ন নামে সুপরিচিত। These names reveal, রিভিল অর্থটা লিখতে হবে, রিভিল অর্থটা লিখে রাখো। রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। আমি আবারও বলছি, রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, প্রকাশ করা। তো এই নামগুলো, এই যে নামগুলো দেয়া হয়েছে, এই নামগুলো প্রকাশ করে দ্য রিচনেস অ্যান্ড বিউটি অফ দিস আইল্যান্ড নেশন। রিচনেস শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধ, সমৃদ্ধি। রিচ শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধ। রিচনেস হচ্ছে তার যে সমৃদ্ধি, তার যে সৌন্দর্য। এই দ্বীপ রাষ্ট্র, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। তো এই দ্বীপ জাতি বা দ্বীপ রাষ্ট্রের যে সৌন্দর্য এবং যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটা প্রকাশ করে এই নামগুলো যে নামগুলো ইতিমধ্যেই দেয়া হয়েছে বা বলা হয়েছে। Many travelers from ancient mariners and merchants to present-day tourists have been attracted by the beauty of this island. ট্রাভেলার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণকারী। ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী, এটা আমরা সবাই জানি। আর এটার অর্থ অবশ্যই লিখতে হবে অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হলো প্রাচীন। আমি কিন্তু অর্থগুলো বারবার লিখতে বলছি, অর্থ যেন অবশ্যই লেখা হয়। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। আর মেরিনার শব্দের অর্থ হচ্ছে নাবিক। মেরিনার মানে হচ্ছে নাবিক, অর্থাৎ যারা জাহাজ চালায় তাদেরকে বলা হচ্ছে মেরিনার। আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী বা বণিক বা ব্যবসায়ী। তাহলে সেই প্রাচীন নাবিক এবং ব্যবসায়ী থেকে শুরু করে বর্তমান সময়ের যে যারা টুরিস্ট মানে পর্যটক সবাই এই দ্বীপের যে সৌন্দর্য, যে বিউটি, সেই সৌন্দর্য দ্বারা তারা আকৃষ্ট হয়েছে। অ্যাট্রাক্টেড অর্থটা লিখে রাখতে পারো। অ্যাট্রাক্টেড মানে হলো আকর্ষিত হওয়া। অ্যাট্রাক্টেড মানে হলো আকর্ষিত হওয়া, অর্থাৎ আকর্ষণ অনুভব করা। তো এটা হচ্ছে আমাদের এই লেসনের ফার্স্ট প্যারা, প্রথম প্যারা। আচ্ছা, ফার্স্ট প্যারাটা বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ, ফার্স্ট প্যারাটা হ্যাঁ বুঝতে কোনো সমস্যা আছে? স্যার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তোমার বলেছে ঠিক আছে। তোমার বাবা এরপরে নাম দিয়েছে অ্যারোমা। অনেক সুন্দর নাম। অ্যারোমা অনেক সুন্দর নাম, খুব ভালো। মানে সুন্দর নাম রাখলে ভালো লাগে আর কি। ঠিক আছে, এরপরে দেখো আর একটা বিষয় বলি তোমাদের, যেহেতু তোমাদের সাথে রেগুলার ক্লাস, শিডিউল ক্লাস আছে, ইংলিশ যে কোনো প্যাসেজ দেখলে খুব আগ্রহের সাথে পড়বে। আমি সেই আমার স্কুল লাইফ, তারপরে ঢাকা কলেজে পড়েছি, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ইংলিশের যে কোনো আর্টিকেল বা প্যাসেজ দেখলেই আমার খুব মানে পড়তে ইচ্ছা করতো যে আসলে এটার অর্থ কি বা এই প্যাসেজে কি বলা হয়েছে। তো এই আগ্রহ বা ইচ্ছাটা যদি থাকে তাহলে তোমার প্যাসেজ পড়তে অনেক ভালো লাগে, প্যাসেজ পড়তে তুমি অনেক ইন্টারেস্ট বা আগ্রহ পাবে। এই কথা এই কারণে বললাম যে আমি কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর মধ্যে মানে ইংলিশ প্যাসেজ বা ইংলিশ আর্টিকেল পড়ার আমি কোনো আগ্রহ বা ইচ্ছা দেখি। এটা আমি অবশ্যই বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের কথাই বলছি। যারা ইংলিশ মিডিয়ামের তারা কিন্তু মানে ইংলিশের প্রতি কিন্তু ন্যাচারালি তারা কিন্তু অনেক বেশি আগ্রহী থাকে। তো এই আগ্রহটা যদি থাকে তাহলে তোমার এই প্যাসেজ পড়তে অনেক ভালো লাগবে, প্যাসেজ বুঝতে, প্যাসেজ পড়তে অনেক ভালো লাগবে। আর যদি আগ্রহ না থাকে তাহলে মনে হবে এত বড় প্যাসেজ, এত বড় লেসন, কি পড়বো, কি দেখবো, কি শিখবো, তোমার পড়ার কোনো ইচ্ছাই হবে না। এই জন্য যে কোনো ইংলিশ আর্টিকেল বা প্যাসেজ দেখলেই ওটার অর্থ জানার চেষ্টা করবে যে এখানে কি বলা হয়েছে, এই প্যাসেজে বা এই আর্টিকেলে বা এই লেসনে কি বলা হয়েছে।
আচ্ছা, তো আলোচনা করছিলাম আমাদের লেসন নাম্বার 2। এখানে দেখতে পাচ্ছ প্যারা বি, 2 নম্বর প্যারা। এখানে লেখা আছে যে শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশান জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, কোস্ট অর্থটা লিখতে হবে। কোস্ট শব্দের অর্থ হচ্ছে, কোস্ট অর্থটা লিখতে হবে। কোস্ট শব্দের অর্থ হচ্ছে উপকূল। উপকূল অর্থাৎ আমাদের সাগর বা মহাসাগরের যে তীর, সে সাগর বা মহাসাগরের তীরকে বলে বা উপকূল। উপকূল বা সৈকত, সৈকতকে বলে হচ্ছে কোস্ট। তাহলে শ্রীলঙ্কা অবস্থিত আমাদের ভারতীয় মহাসাগর। এখানে ম্যাপ আছে, ম্যাপেও বা মানচিত্রেও দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে সে ভারতীয় মহাসাগরে অবস্থিত, ইন্ডিয়ান ওশানে। এবং এটা যে ভারতের যে উপকূল, সে ভারতের উপকূল থেকে কিছুটা কিছুটা দূরে, যেটা দক্ষিণ দক্ষিণ পূর্বে, ভারতীয় উপকূল থেকে দক্ষিণ পূর্বে এটা অবস্থিত, এটার অবস্থান। শেপড লাইক এ টিয়ার ড্রপ। টিয়ার ড্রপ তো বুঝতেই পারছো, টিয়ার মানে হচ্ছে কান্না, আর টিয়ার ড্রপ মানে হচ্ছে কান্নার যে জল। কান্নার যে জল, কান্নার যে অশ্রু, অশ্রু বিন্দু, সে অশ্রু বিন্দুকে বলা হচ্ছে টিয়ার ড্রপ। তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ যে চোখের কান্না করলে যে এক ফোঁটা যে পানি পড়ে, সেই পানির মতো দেখতে এই ছোট এই দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। এই যেখানে দ্বীপ রাষ্ট্রের কথা বলা হয়েছে, দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা, অর্থাৎ শ্রীলঙ্কার যে দ্বীপটা measures about 415 kilometers from north to south and about 220 kilometers from east to west. অর্থাৎ এখানে মেজার অর্থটা লিখতে হবে। মেজার শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা। আমি আবারও বলছি, যেগুলো অধিকাংশ ছাত্রছাত্রী জানে না বা পারে না, কিংবা যে শব্দের অর্থগুলো তারা ভুলে যায় সেই শব্দের অর্থগুলো কিন্তু আমি আমার ডিসকাশন বা আলোচনায় বারবার বলি যে অর্থগুলো তোমরা লেখো, বইতে লেখো অথবা তোমার যে খাতা আছে খাতায় লেখো। তো খাতায় লেখার নিয়ম হচ্ছে, আবার যেটা বলছি যে মেজার শব্দটা লিখবে, মেজার শব্দ লিখে সমান সমান চিহ্ন দিয়ে তারপর তুমি অর্থটা লেখো। হ্যাঁ, মেজার শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ করা। তো শ্রীলঙ্কার যে দ্বীপটা আছে, এই দ্বীপটার যদি আমরা পরিমাপ করি তাহলে পরিমাপের দিক থেকে এটা উত্তর থেকে দক্ষিণ দিকে 415 কিলোমিটার। এটা দৈর্ঘ্য হলো 415 কিলোমিটার, এবং প্রায় 220 কিলোমিটার এটা হচ্ছে আমাদের পূর্ব থেকে পশ্চিম। ইস্ট মানে পূর্ব আর ওয়েস্ট মানে পশ্চিম। এটা তো কমন শব্দ নিশ্চয়ই জানা আছে। With a land area of about 65,600 square kilometers. এরিয়া কিন্তু এখানে আয়তন অর্থে বসেছে। নরমালি আমরা জানি যে এরিয়া মানে হচ্ছে এলাকা বা অঞ্চল, কিন্তু এখানে এরিয়া শব্দের অর্থ হচ্ছে আয়তন। তাহলে এখানে আয়তনে এটা কিন্তু হচ্ছে 65,600 বর্গ কিলোমিটার। স্কোয়ার মানে হচ্ছে বর্গ, আর কিলোমিটার মানে তো কিলোমিটার। It has more than 1,340 kilometers of coastline. হ্যাঁ, কোস্টলাইন শব্দের অর্থ হচ্ছে আমাদের উপকূল রেখা। বাংলায় তটরেখা বলে অথবা উপকূল রেখা বলে। অর্থাৎ এটা যে সাগর বা মহাসাগরের যে তীর, সেই তীরটা কিন্তু প্রায় 1340 কিলোমিটার দীর্ঘ। এটার কিন্তু উপকূল রেখা বা তটরেখা রয়েছে। অর্থাৎ এটা উপকূলের দিক থেকে এটা 1340 কিলোমিটার, এটা মহাসাগরের পাড়ে এটা রয়েছে বা একটা তীর রয়েছে। আচ্ছা, এই সেকেন্ড প্যারাটা বোঝা গেল। প্যারা নাম্বার বি, বুঝতে কারো অসুবিধা আছে? কোনো অর্থ? হ্যাঁ, কোনো অর্থ বুঝতে সমস্যা আছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে, অর্থ বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, অর্থগুলো লিখেছো? শব্দের অর্থ যে বললাম, অর্থ লিখছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখানে একটা আমাদের শ্রীলঙ্কার যে রাজধানী শহর যে কলম্বো, সেই কলম্বো শহরের একটা ছবি দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেক হাই রাইজ বিল্ডিং অথবা স্কাই স্ক্র্যাপার বলে এগুলোকে। ইংলিশে কিন্তু মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব সুনির্দিষ্ট, খুব স্পেসিফিক, যে এগুলোকে বলে স্কাই স্ক্র্যাপার। অর্থাৎ সেই যেগুলো 50, 60, 70 কিংবা 100 তলা বিল্ডিং, এগুলোকে বলা হচ্ছে স্কাই স্ক্র্যাপার। দেখা যাচ্ছে স্কাই স্ক্র্যাপার। আচ্ছা, এখন এখানে প্যারা সিতে বলছে
Despite its modest size, Sri Lanka has a population of about 20 million. Despite অর্থটা লিখতে হবে, despite মানে হচ্ছে সত্ত্বেও, আবারও বলছি, despite মানে হচ্ছে সত্ত্বেও, আর মডেস্ট মানে হচ্ছে পরিমিত বা ছোটখাটো। মডেস্ট হচ্ছে পরিমিত বা ছোটখাটো। তো এটা আকারে ছোট হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার একটা জনসংখ্যা আছে, যে জনসংখ্যা প্রায় 20 মিলিয়ন। এখন মিলিয়ন বলতে কি বোঝায় এটা অনেকে জানে না, সেজন্য বলে দিচ্ছি। মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, 10 লক্ষে 1 মিলিয়ন হয়। তো দেখতে পাচ্ছ প্রায় 20 মিলিয়ন মানুষ এখানে রয়েছে। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস মানে হচ্ছে ধর্ম, আর মাল্টি মানে হচ্ছে বহু অর্থাৎ বিভিন্ন। তো বিভিন্ন ধর্মের মাল্টি রেসিয়াল অর্থটা লিখতে হবে। রেসিয়াল মানে হচ্ছে জাতি বা সম্প্রদায়। আবারও বলছি, রেসিয়াল মানে হচ্ছে জাতি বা সম্প্রদায়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। অ্যান্ড লিঙ্গুয়াল শব্দের অর্থ হচ্ছে ভাষা। আমরা যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করি, সেই ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু এসছে লিঙ্গুয়াল। এবং বহু ভাষা, বিভিন্ন ভাষার বা বিভিন্ন ভাষাভাষী মানুষের একটা দেশ হচ্ছে এই শ্রীলঙ্কা। অর্থাৎ বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের একটা দেশ হচ্ছে শ্রীলঙ্কা। এর পরের লাইন, the four major ethnic groups are the Sinhalese, Sri Lankan Tamils, Indian Tamils, and Sri Lankan Moors or Muslims. এথনিক অর্থটা লিখতে হবে, মেজর অর্থ নিশ্চয়ই জানো, মেজর মানে হচ্ছে প্রধান, আর এথনিক শব্দের অর্থ হচ্ছে উপজাতীয়। তো বলছে যে প্রধান যে 4টা উপজাতীয় গোষ্ঠী আছে, সেই প্রধান 4টা উপজাতীয় গোষ্ঠী, তারা হচ্ছে সিংহলি, আর এটা হচ্ছে শ্রীলঙ্কার তামিল, এছাড়া ভারতীয় তামিল, এবং শ্রীলঙ্কার মুর বলা হয় এদেরকে। শ্রীলঙ্কার মুর জাতি, যারা আসলে যে জাতিটা হচ্ছে ধর্মের দিক থেকে মুসলিম সম্প্রদায়ের বা মুসলিম ধর্মের, সেই জাতিটার নাম হচ্ছে মুর, MOOR, মুর। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে ফিফথ গ্রুপ, অর্থাৎ এই 4টা জাতিগোষ্ঠী ছাড়াও পঞ্চম একটা দল সেখানে আছে, যে দলের নাম হচ্ছে দ্য ভেদাস। তারা হলো দ্য ভেদাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ড অর্থ তো আগেও বলেছি, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। আর ইনহ্যাবিটেন্ট অর্থটা লিখতে হবে, লিখে রাখো। ইনহ্যাবিটেন্ট শব্দের অর্থ হলো বসবাসকারী, বাসিন্দা বা বসবাসকারী। তো এই পঞ্চম যে দলটা আছে, তারা সংখ্যায় কম হতে পারে, যে ভেদাস, এরা হচ্ছে এই দ্বীপের অরিজিনাল হচ্ছে আদি বাসিন্দা বা আদি জাতিগোষ্ঠী। অর্থাৎ তারাই কিন্তু প্রথম এসে এই শ্রীলঙ্কায় তারা এই দেশটি বা এই জাতিটি তারা গড়ে তোলে। The ancient history of Sri Lanka is depicted in the Hindu epic of Ramayana and the Mahabharata, the Great Chronicle. হ্যাঁ, এখন এখানে অ্যানশিয়েন্ট তো আগে বলেছি প্রাচীন। তো প্রাচীন যে শ্রীলঙ্কার ইতিহাস, সেটা ডেপিক্টেড অর্থটা লিখতে হবে। ডেপিক্টেড শব্দের অর্থ হলো চিত্রায়ন করা, অঙ্কন করা বা চিত্রায়ন।